স্টুডেন্টরা, আজকে কেমিস্ট্রি দ্বিতীয় ক্লাস নিয়ে আবার আমরা চলে এসেছি। প্রথম ক্লাসটা অবশ্যই দেখেছো তোমরা, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, তবে দ্বিতীয় ক্লাস দেখো। প্রথম ক্লাসে অনেক ইনফরমেশান ছিল। তো আগের দিনে আমি বলেছি এটা সব পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা বিশেষ করে আরআরবি যেই দিচ্ছে এই মুহূর্তে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এসএসসি, সিজিএল, ফিজিএল সব এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এবার শুরু করে দেওয়া যায় ক্লাসের পরবর্তী পর্বটা। আগের দিন আমরা লিকুইড অবধি দেখেছিলাম, জলের সম্বন্ধে খানিকটা জেনে নিয়েছি। আজকে আমরা তার পর থেকে গ্যাস থেকে দেখবো, ঠিক আছে? গ্যাস কী জিনিস সেটা আমরা দেখব, বা গ্যাসিয়াস স্টেট কী জিনিস সেটা আমরা দেখব, ঠিক আছে? এর ক্ষেত্রে আকার এবং আয়তন কোনোটি ফিক্স না ভলিউম ফিক্স, না এর শেপ ফিক্স। যে এখানে রাখা হবে সেই জায়গাটাকেই পুরো খেয়ে নেবে গ্যাস। না এর ভলিউম ফিক্স থাকে, না এর শেপ ফিক্স থাকে, ঠিক আছে? আকার আয়তন কোনোটি কোনোদিন ফিক্স না। আর এর মধ্যে ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশান সেটা খুবই কম হয়, খুব লো হয়। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান খুব কম হয়। একটা মলিকুল এখানে তো আরেকটা মলিকুল এখানে, তো আরেকটা মলিকুল এখানে, কোথা থেকে অ্যাট্রাকশান? কিছুই নেই, এর কোনো জায়গাই নেই, ঠিক আছে? এর কোনো অ্যাট্রাকশানের জায়গাই নেই। এটা অনেক দূরে দূরে ছড়িয়ে থাকে, প্রতিটা মলিকুল অনেক দূরে দূরে ছড়িয়ে থাকে, ঠিক আছে? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান খুব কম থাকে, ইন্টারমলিকুলার স্পেস অনেক বেশি থাকে, ফলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান থাকেই না। অর্থাৎ গ্যাসের যে ভেতরে যে মলিকুলগুলো আছে তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি, অনেক দূরে থাকে। তার ফলে কী হয়, এদের মধ্যে কোনো রকম অ্যাট্রাকশান ফোর্স তৈরি হয় না, বা খুব কম তৈরি হয়, ঠিক আছে? খুব কম থাকে, লো থাকে। তো এর ফলে গ্যাস এরকম যে জায়গায় রাখবে সেই জায়গারই পুরো জায়গাটা ঘিরে নেবে, ঠিক আছে? গ্যাস পুরো জায়গা ঘিরে খেয়ে নেবে। আর এটা গ্যাস খুব টেম্পারেচারের ওপরে খুব তাড়াতাড়ি এফেক্ট করে, ঠিক আছে? টেম্পারেচার চেঞ্জের ওপরে কিন্তু গ্যাস খুব হেভিলি এফেক্ট করে, বা হাইলি এফেক্টেড হয়, ঠিক আছে, টেম্পারেচার চেঞ্জের ওপরে। তো এটা হলো গ্যাসের সম্বন্ধে সেরকম কিছু বোঝার নেই। গ্যাস কী জিনিস? ওই হাইড্রোজেন, অক্সিজেন এগুলোই তো গ্যাস, ঠিক আছে? নাইট্রোজেন এগুলোই হলো গ্যাস, ঠিক আছে? এগুলো গ্যাসের এক্সাম্পল। গ্যাসের মধ্যে পাঁচটি জিনিস কি, এদের মধ্যে ইন্টারমলিকুলার যে স্পেস, দূরত্ব অনেক বেশি হয়, অনেকটা দূরে থাকে দুটো মলিকুল, ফলে এদের মধ্যে অ্যাট্রাকশান ফোর্স খুব লো হয়, ঠিক আছে? এরপরে আমরা দেখে নেবো প্লাজমাকে ফোর্থ স্টেট বলা হয়ে থাকে। কি ফোর্থ স্টেট? 4 নম্বর অবস্থা, ঠিক আছে? প্লাজমাকে বলা হয়ে থাকে ফোর্থ স্টেট। কোশ্চেন দেয় ফোর্থ স্টেট কাকে বলা হয়ে থাকে? প্লাজমাকে বলা হয়ে থাকে, ঠিক আছে? 4 নম্বর অবস্থা বা ফোর্থ স্টেট বলা হয়ে থাকে প্লাজমাকে, ঠিক আছে? তো প্লাজমা জিনিসটা কি? প্লাজমা জিনিসটা হচ্ছে গ্যাসকে এবার আমি টেম্পারেচার দিচ্ছি, গ্যাসকে আমি এবার হিট করছি, ঠিক আছে? যখন আমি গ্যাসকে হিট করব, গ্যাসের মধ্যে থেকে তো আর শুকোনোর কিছু নেই যে বাষ্পীভূত হবে, সেরকম তার কিছু নেই। তার ফলে কী হয়, গ্যাসের যে পার্টিকেলগুলো আছে, গ্যাসের যে অণুগুলো আছে, সেগুলো আয়োনাইজড হয়ে যায়, গরম হয়ে এগুলো চার্জড আপ হয়ে যায়, আয়োনাইজড হয়ে যায়, পজিটিভ এবং নেগেটিভ আয়নে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? এবং এই নাম্বার অফ পজিটিভ নেগেটিভ আয়নটা সমান থাকে। তো গ্যাসের ক্ষেত্রে কী হয়, গ্যাসকে আরও বেশি আমি যখন টেম্পারেচার দেবো, এটা কী হয়, আর কিছু শুকানোর নেই, আর কিছু ভেপোরাইজড হওয়ার নেই, কিছু বাষ্পীভূত হওয়ার নেই, ফলে এর যে আয়নগুলো থাকে বা এর পার্টিকেলগুলো থাকে সেগুলো প্রচুর পরিমাণে চার্জড আপ হয়ে যায়, প্রচুর পরিমাণে গরম হয়ে চার্জ পার্টিকেলে পরিণত হয়। ওই জন্য আয়োনাইজ স্টেটও বলা হয়ে থাকে, আয়োনাইজ স্টেট, কারণ হচ্ছে এটা চার্জ পেয়ে যাচ্ছে, গরম হয়ে এরা চার্জে পরিণত হয়ে যাচ্ছে, চার্জ পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই জন্য আয়োনাইজ স্টেটও বলা হয়ে থাকে। তো এর ফলে কী হয়, এরা পজিটিভ এবং নেগেটিভ আয়নে বিভক্ত হয়ে যায়। এই কন্ডিশনটাকে আমরা প্লাজমা বলে থাকি। যখন গ্যাস প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা কি বলে থাকি? প্লাজমা বলে থাকি। এবং এই প্লাজমা যেহেতু পজিটিভ এবং নেগেটিভ আয়ন দ্বারা ভর্তি থাকে, এর মধ্যে ইলেকট্রিক চেঞ্জ এবং ম্যাগনেটিক চেঞ্জ খুব দ্রুত দেখতে পাওয়া যায়, বা এটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটো ফিল্ডের দ্বারাই খুব পরিমাণে এফেক্টেড হয়ে থাকে, যার ফলে আমাদের পৃথিবীতে আরোরা দেখতে পাওয়া যায়। এই আরোরা হচ্ছে এই প্লাজমারিকে, যে ওপরে লাইটের মতো দেখতে পাওয়া যায় না সাউদার্ন হেমিস্ফিয়ারে, তো এটা কেন হয়? আরোরা হয় এই প্লাজমার জন্যই, ঠিক আছে? আরোরা, বোরোলিসিস যেগুলো হয়, এগুলো প্লাজমার জন্য। এছাড়া প্লাজমা এটা আর্থের মধ্যে এক্সাম্পল। এছাড়া প্লাজমা কিন্তু প্রতিটা স্টারেই দেখতে পাওয়া যায়, প্রতিটা স্টারের মধ্যে গ্যাস এরকম আয়োনাইজ কন্ডিশনে থাকে, তাই জন্য প্রতিটা সূর্যেই প্লাজমা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আর পৃথিবীর মধ্যে প্লাজমা যদি কেউ এক্সাম্পল জিজ্ঞেস করে, তাহলে আরোরা, বোরোলিসিস, বা তোমরা খুব কাছাকাছি এক্সাম্পল বললে আর্ক ওয়েল্ডিং, সেটাও একটা তোমার প্লাজমা। ওয়েল্ডিংয়ের সময় কী হয়, চোখের চশমা পরতে হয়, নাহলে চশমা কিন্তু মানে চোখে ক্ষতি হতে পারে, বলা হয় চোখে খুব প্রচণ্ড ক্ষতি হয়। কারণ কি, গ্যাসের যে পার্টিকেলগুলো থাকে হাইলি চার্জড আপ হয়ে থাকে, চোখের ক্ষতি করে দিতে পারে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে প্লাজমার এক্সাম্পল, আর কিছু নেই প্লাজমার মধ্যে বলার। এবার যেটা আছে সেটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট, ঠিক আছে? আমাদের সত্যেন্দ্রনাথ বোস এবং অ্যালবার্ট আইনস্টাইন মিলে এই জিনিসটি খুঁজেছিল, ঠিক আছে? বোস আইনস্টাইন কনডেনসেট। এটাই কি হচ্ছে,
এটাই হচ্ছে যেটা লো টেম্পারেচার হচ্ছে, এখানে হচ্ছে লো টেম্পারেচার। অর্থাৎ এখানে কোনো জায়গায় টেম্পারেচার যদি আমি কমাতে থাকি, টেম্পারেচার কমাতে থাকলে কী হয়, অ্যাটমের সাইজ বাড়তে থাকে, অ্যাটমের সাইজ বাড়তে থাকে। টেম্পারেচার কমানোর সাথে সাথে অ্যাটমের সাইজ কী হয়, বাড়তে থাকে। এবং লোয়েস্ট পসিবল টেম্পারেচার, যেটাকে আমরা 0 কেলভিন বলা হয়ে থাকে বা -273°C, সেইখানে এই অ্যাটমগুলি কী হয়, মার্জ হয়ে একটি মলিকুলের সৃষ্টি করে দেয়। সেই কন্ডিশনকে বোস-আইনস্টাইন কন্ডেনসেট বলা হয়ে থাকে। তার মানে কী হচ্ছে, টেম্পারেচার কমালে অ্যাটমের সাইজ বাড়ছে, লোয়েস্ট যে পসিবল টেম্পারেচার, সর্বনিম্ন টেম্পারেচারে এই দুটো অ্যাটম একসাথে মার্জ হয়ে একটা মলিকুলের সৃষ্টি করে দিচ্ছে, ঠিক আছে? সেটাকেই বলা হয়ে থাকে বোস-আইনস্টাইন কন্ডেনসেট। এটা সম্বন্ধে আরও গবেষণা চলছে, অনেক গবেষণা চলছে, এটার সম্বন্ধে অনেক কিছুই চলছে। তো কোশ্চেন যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে, এটা সুপার লো টেম্পারেচারের কেস হয়, 0 কেলভিন সুপার লো টেম্পারেচার। আর এটি আবিষ্কার করেছিল আমাদের ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস, ঠিক আছে? তো 0°C জল কি হয়, ফ্রিজিং পয়েন্টে পরিণত হয়, জল কি হয়, ফ্রিজ হয়ে যায়, ঠিক আছে? এটাকে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার বলা হয়ে থাকে। এটাকে কেলভিন স্কেলে ভ্যালু হচ্ছে 273.15 কেলভিন, ঠিক আছে? কেলভিন স্কেলে ভ্যালু হচ্ছে 273.15 কেলভিন, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। এবার বয়েলিং পয়েন্ট হচ্ছে 100°C, ওয়াটারের বয়েলিং পয়েন্ট হচ্ছে 100°C। এর সাথে জাস্ট 100 যোগ করতে হবে, অর্থাৎ কেলভিনের যে ভ্যালু থাকে তার সাথে 100 যোগ করলেই আমি আরেকটা ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা, 273 + 100 মানে হচ্ছে 373.15 কেলভিন হচ্ছে বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, ঠিক আছে? বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, ঠিক আছে? আচ্ছা, স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার বলা হয় 25°C-কে। 25°C-কে কী বলা হয়, স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার, ঠিক আছে? আর স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার বলা হয় 25°C। এর কেলভিন ভ্যালু কী হবে, 273-এর সাথে 25 যোগ করতে হবে, তাই তো? 273 কেলভিনের সাথে 25 যোগ করতে হবে, তাহলে হয়ে গেল 298.15 কেলভিন। যা বলবে 25° মানে এর সাথে 25 যোগ হবে, 100° মানে এর সাথে 100 যোগ হবে, ঠিক আছে? এর সাথে 100 যোগ হয়ে যাবে, দিয়ে এটা হবে 25° মানে এর সাথে 25 যোগ হয়ে এটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার, ঠিক আছে? আরেকটা কোশ্চেন দেয়, কোন টেম্পারেচারে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ভ্যালু সমান হয়? কোন টেম্পারেচারে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ভ্যালু সমান হয়? তো ওটা আমরা বার করে দেখবো। হ্যাঁ, ওটা আমরা বার করে দেখবো। হ্যাঁ, অবভিয়াসলি অ্যান্সার হয় -40°C বা -40 ফারেনহাইট। কী করে হচ্ছে সেটা আমরা একটু প্রুফ করে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা ফর্মুলাটা জেনে যাই। ফর্মুলাটা কী হয়, C/5 = F - 32/9, ঠিক আছে, R/4 K - 273/5। আচ্ছা, এটা কী করে হলো এখন জানার দরকার নেই, এটা স্কেল থেকে মাইনাস করে আমরা করি, থাকে এটা ফর্মুলাটা মনে রাখলেই হবে। C/5 F - 32/9 R/4 K - 273/5। এবার আমার বলেছে সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের টেম্পারেচার রিডিং কোন টেম্পারেচারে ইকুয়াল হয়, ঠিক আছে? তো আমি সেন্টিগ্রেড আর ফারেনহাইটকে নিয়ে এখন আমি ক্যালকুলেশন করবো, ঠিক আছে? এই দুটোকে নিয়ে আমি ক্যালকুলেশন করবো। তো আমি জেনে গেছি -40°C সমান হয়, তো C এর জায়গায় -40 আমি বসিয়ে দেবো, ঠিক আছে? দেখতে হবে F40 আসছে কিনা। -40/5 = F - 32/9। এবার দিয়ে যদি আমি কাটি 5 × 8 = 40, ঠিক আছে? তাহলে F - 32 কত হয়ে যায়, 8 আর 9 72, -72 মাইনাস আছে আগে, 8 9 72, তাহলে F কত হয়ে গেল, এইটা 32টা এর পাশে যোগ হয়ে গেল, -72 + 32, তাহলে হয়ে গেল -40। এটা হয়ে গেল ফারেনহাইট। তার মানে আমার প্রুভ হয়ে গেল -40°C সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের রিডিং কী হয়, সমান হয়। স্টার মেনে লিখতে হবে, -40°C সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের রিডিং কী হয়, সমান হয়, ঠিক আছে? বোঝা গেল? তো এই জিনিসটাকে তোমরা স্টার মেনে লিখে রাখবে, -40°C সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের রিডিং কী হয়, সমান হয়, ঠিক আছে? আশা করি এই অবধি বুঝে গেছে। এবার আমি মুছে দিলাম গোটা জিনিসটাকে। আমরা অল্প অল্প করে পড়বো এবং অল্প অল্প করে জেনে এগোতে থাকবো কেমিস্ট্রি, যাতে আমাদের কেমিস্ট্রি পুরোপুরি ক্লিয়ার হয় আর এক্সামে একটা কোশ্চেনে যাতে আমরা ছেড়ে না আসি, এরকমভাবে আমরা পড়বো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, টেম্পারেচার আর প্রেশারের মাধ্যমে যে কোনো ম্যাটারের বা পদার্থর কেমিক্যাল স্টেটকে চেঞ্জ করা যায়। টেম্পারেচার আর প্রেশারের মাধ্যমে যে কোনো ম্যাটারের ফিজিক্যাল স্টেটকে চেঞ্জ করা যায়। কার মাধ্যমে? টেম্পারেচার আর প্রেশারের মাধ্যমে
ঠিক আছে, যে কোনো পদার্থের বা ম্যাটারের ফিজিক্যাল স্টেটকে চেঞ্জ করে দেয়। আচ্ছা, একখানা বক্স আছে আমার কাছে, বা একটা বক্স না, একটা আইস কিউব আছে আমার কাছে, যার টেম্পারেচার আমি ধরে নিলাম -10 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, একটা আইস কিউব আছে -10 ডিগ্রি বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড আমি ধরে নিলাম। ঠিক আছে, বা 15 ডিগ্রি, যাই খুশি ধরতে পারি। আচ্ছা চলো, একটা আইস কিউব আছে যার টেম্পারেচার ধরে নিলাম -15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে যার টেম্পারেচার। ঠিক আছে, এবার কেস কি হচ্ছে, যখন আমি এখানে হিট দেবো, যখন আমি এখানে কি করব, টেম্পারেচার দেবো, হিট দেবো, হিট দিতে দিতে নিয়ে এলাম আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা কিন্তু গললো না, এখনো গলেনি, এটা এখনো বরফ অবস্থাতেই আছে, এটা তো বরফ। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট দিতে দিতে আমি -15 থেকে কমিয়ে নিয়ে চলে এলাম 0 ডিগ্রি, বাড়িয়ে আমি নিয়ে চলে এলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। এখনো এই বরফটা আমার গলেনি। এরপর আমি কি করলাম, টেম্পারেচার বাড়ালাম, ভালো করে শুনবে, এরপর আমি টেম্পারেচার বাড়ালাম, কিন্তু এটা এখনো 0 থেকে 1 হয়নি। টেম্পারেচার আমি বাড়াতে শুরু করলাম, বাট এটা এখনো পরিবর্তন হয়নি, 0 থেকে 1 হয়নি, কিন্তু এই বরফ গলে জল হয়ে গেল। ঠিক আছে, বরফ গলে জল হয়ে গেল, কিন্তু এখন আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডই আছে, টেম্পারেচার অতটাও বাড়েনি যে 1 হবে, 1 ডিগ্রি হবে। তার মানে কি, একটা গুপ্ত হিট ভেতরে কাজ করছে, যেটা বরফটাকে জলে পরিণত করে দিচ্ছে। টেম্পারেচার না বাড়া সত্ত্বেও জল হয়ে যাচ্ছে, বরফটা কিন্তু জল হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা গুপ্ত হিট কাজ করছে, যেটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট বা গুপ্ত উষ্মা, ল্যাটেন্ট হিট। আবার এই 0 ডিগ্রির জল খেয়ে আমি টেম্পারেচার বাড়াতে বাড়াতে 100 ডিগ্রিতে নিয়ে এলাম। ঠিক আছে, এখনও জল আছে, জল এখনও ভেপারাইজ হওয়া শুরু হয়নি, কিন্তু এইবার আমি হালকা করে হিট বাড়াতে শুরু করলাম। এটা 100 ডিগ্রিই আছে, এখনও হিট পরিবর্তন হয়নি, এখনও 101-এর ভ্যালু আসেনি। ঠিক আছে, কিন্তু না আসা সত্ত্বেও 100 ডিগ্রিতে থাকা কন্ডিশনেই এই জল চেঞ্জ হয়ে গেল ভেপারে। ঠিক আছে, এই জল চেঞ্জ হয়ে যাচ্ছে ভেপারে, বাষ্পীভূত হওয়া শুরু করে দিল, বয়েল হওয়া শুরু করে দিল। অর্থাৎ এর মধ্যে কোথাও একটা ল্যাটেন্ট হিট কাজ করছে, গুপ্ত উষ্মা কাজ করছে। জল কিন্তু 100 ডিগ্রিতেই আছে, এখনও বাড়েনি, কিন্তু তা সত্ত্বেও জল ভেপার হওয়া শুরু করে দিল। ঠিক আছে, ঠিক যেমনই 15 ডিগ্রি থেকে 0 ডিগ্রি এসে বরফ থাকার কথা, বরফের পরে জল হওয়ার কথা, 100-র পরে ভেপারাইজ হওয়ার কথা, কিন্তু 0 ডিগ্রি থেকে জল শুরু হয়ে গেল, মানে কোথাও না কোথাও ল্যাটেন্ট হিট কাজ করে। 0 ডিগ্রিতে জলও আছে, আবার বরফও আছে। ঠিক আছে, এই 0 ডিগ্রি থেকে যখনই আমি হিট বাড়ানো শুরু করলাম, কিন্তু আমি দেখতে পেলাম না হিটের কোনো রিডিং চেঞ্জ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ 0 থেকে 1 ডিগ্রি হতে আমি দেখলাম না, কিন্তু জল আমি দেখে নিলাম, বরফ কিন্তু জল হয়ে গেল। ঠিক আছে, তার মানে ভেতরে একটা গুপ্ত হিট কাজ করছে, যেটাকে আমরা বলি ল্যাটেন্ট হিট। ঠিক আছে, ব্যাস এইটুকুই বোঝানোর কথা ছিল। ল্যাটেন্ট হিট মানে এটুকু দরকার ছিল আমার বোঝানো, গুপ্ত উষ্মা। ঠিক আছে, ল্যাটেন্ট হিটের জন্য কী হয়, ল্যাটেন্ট হিটের জন্য জলের বা ওয়াটারের স্টেট পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, আরেকখানা জিনিস যেটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেশার, যেটার ভ্যালু হচ্ছে P = 101.3 কিলো পাস্কেল। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেশার, যেটার ভ্যালু হচ্ছে P = 101.3 কিলো পাস্কেল, যেটাকে আমরা 1 atm দ্বারা ডিনোট করে থাকি। ঠিক আছে, অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু হচ্ছে P = 101.3 কিলো পাস্কেল অথবা P = 1 atm। ঠিক আছে, 1 atm কোশ্চেন দেয়, অ্যাটমসফেরিক প্রেশারের ভ্যালু কত, বহুত ইম্পর্টেন্ট, দুটোই কোশ্চেন দেয়। 101.3 কিলো পাস্কেলও কোশ্চেনে দেয়, 1 atmও কোশ্চেনে দেয়। অ্যাটমসফেরিক প্রেশারের কোশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, অ্যাটমসফেরিক প্রেশারের কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে, প্রেশারের ভ্যালু কত, P হচ্ছে 101.3 কিলো পাস্কেল অথবা 1 atm, যেটা অপশানে থাকবে সেটা আমরা মারবো। আর এই 1 atm কখন হয়, যখন ওয়াটারের বয়েলিং টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। অর্থাৎ ওয়াটারের বয়েলিং টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রেশার দরকার হয় থাকে 1 atm। ঠিক আছে, যখন জলের বয়েলিং টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, যখন জলের বয়েলিং টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন প্রেশার দরকার হয়ে থাকে আমার 1 atm। অর্থাৎ 1 atm-এ জলের বয়েলিং টেম্পারেচার হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 atm-এ জলের বয়েলিং টেম্পারেচার হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা জিনিস মনে রাখতে হবে, প্রেশার বাড়ালে বয়েলিং পয়েন্ট বাড়ে।
বিপি বেড়ে যায়। প্রেশার বাড়ালে বয়েলিং পয়েন্ট বাড়ে, আর প্রেশারকে কমালে বয়েলিং পয়েন্ট কী হয়, কমে যায়। প্রেশার বাড়ালে বয়েলিং পয়েন্ট বাড়ে, আর প্রেশার কমালে বয়েলিং পয়েন্ট কমে, ঠিক আছে। এবার প্রেশার এই জন্য কী হয়, যখন আমি উচ্চ জায়গায় যাই, মানে যখন আমি পাহাড়ের ওপরে চলে যাই, সেখানে কী হয়, প্রেশার কমে যায়। পাহাড়ের ওপরে কী হয়, প্রেশার কম থাকে, আর তাই জন্য বয়েলিং পয়েন্টও কম থাকে, ফলে রান্না হতে বেশি সময় লাগে। পাহাড়ের ওপরে কী হয়, বয়েলিং পয়েন্ট কম হয়, ফলে যে প্রেশার হয়, প্রেশার কম হয়, ফলে বয়েলিং পয়েন্টও কমে যায়, ফলে রান্না হতে অনেক বেশি সময় লেগে যায় পাহাড়ের ওপরে। এবার কোশ্চেনটা হলো, পাহাড়ের ওপরে প্রেশার কেন কম হবে, তাই না? আমি যখন ভূমিতে দাঁড়িয়ে থাকবো, মাটিতে দাঁড়িয়ে থাকবো, আমার ওপরে গোটা বায়ুমণ্ডলের চাপ থাকবে। অর্থাৎ আমি যখন মাঠে খেলবো বা মাটিতে থাকবো, তখন কী হবে, আমার মাথার ওপরে গোটা বায়ুমণ্ডলের চাপ থাকবে। মানে হচ্ছে যত দূর তুমি হাওয়া দেখতে পাচ্ছ ওপরে এয়ার দেখতে পাচ্ছ, তুমি টোটাল এয়ারটার নিচে দাঁড়িয়ে আছো। নিচে দাঁড়িয়ে আছো। অর্থাৎ আমি এটাকে মুছলাম, জাস্ট এইটুকু বলে আজকের মতো শেষ করব। ধরো আমি এখানে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, খেলছি, ঠিক আছে, আমি এখানে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, খেলছি। আমার মাথার ওপরে গোটা এয়ার আছে, এতখানি বায়ুমণ্ডল বিস্তৃত, গোটা এয়ার আছে, ঠিক আছে। এখানে আমি দাঁড়িয়ে খেলছি, এখানে আমার মাথার ওপরে গোটা এয়ার আছে, ঠিক আছে, খেলাধুলা করছি, এখানে মাথার উপরে গোটা এয়ার আছে। অর্থাৎ আমি গোটা এয়ারের যে প্রেশারটা সেটাকে ঝেলছি, ঠিক আছে। এবার আমি চলে গেলাম, এখানে একটা পাহাড় আছে, পাহাড়ের ওপরে আমি এবার এই পাহাড়ের এই মাথায় গিয়ে দাঁড়ালাম, আমি এখন দাঁড়ালাম, ঠিক আছে, পাহাড়ের মাথায় গিয়ে দাঁড়ালাম। তো এবার দেখো, আমাকে এখন আর এতখানি প্রেশার ঝেলতে হচ্ছে না, এতখানি যে বায়ুর চাপ, বায়ুর যে এতখানি জায়গা জুড়ে যে বায়ুর চাপ ছিল, সেইটা এখন আমাকে ঝেলতে হচ্ছে না। অর্থাৎ আমাকে এখন খুব কম, যদি এতখানি বায়ু থাকে, খুব কম এখান থেকে কিছু বায়ুর চাপ আমাকে ঝেলতে হচ্ছে। তার মানে কী হলো, প্রেশার অনেক কমে গেল, বোঝা গেল। আমার মাথার উপরে এখন প্রেশার অনেক কম, প্রেশারই নেই বলতে গেলে। কারণ হচ্ছে যখন আমি এখানে ছিলাম, আমার মাথার উপরে এই অবধি হাওয়া ছিল, ঠিক আছে, এয়ার ছিল, এই অবধি এয়ার ছিল, পুরো এয়ার আমার মাথার উপরে প্রেশার দিচ্ছিল। কিন্তু যখনই আমি উপরে উঠে গেলাম, তখন আমার কী হলো, প্রেশারটা কমে গেল। কেন কমে গেল? কারণ এখন তো হাওয়া নেই, এতখানি তো আর হাওয়ার ওপরে আমি চলে এসেছি, হাওয়ার এতখানি জায়গার ওপরে আমি চলে এসেছি, ঠিক আছে। মানে এতখানি হাওয়া এখন আমার নিচে, খালি আমার মাথার উপরে যেইটুকু হাওয়ার জায়গা আছে সেটাই আমাকে প্রেশার দিচ্ছে। তার মানে এর তুলনায় এর প্রেশার অনেক কমে গেল না, প্রেশার অনেক কমে গেল, হাওয়াই তো নেই মাথায়, ঠিক আছে। ফলে কি হলো, বয়েলিং পয়েন্টও কমে যায়। এখানে আমি খাওয়া দাওয়া কিন্তু একটুখানি কস্টলি হয়ে যায়, কারণ হচ্ছে রান্না বান্নাই তো করা যায় না, যে কাঁচা গিয়ে খেতে হবে। যদি তাড়াতাড়ি দাও, ওখানে গিয়ে পাহাড়ে ঘুরতে গেলে বলে দাদা তাড়াতাড়ি রান্না করে দিন, তখন তোমাকে কাঁচা খাইয়ে দেবে, ঠিক আছে। তাই জন্য পাহাড়ে গিয়ে একটু সময় নিয়ে রান্না করতে দেবে, ঠিক আছে, ঘুরতে গেলে। আর জলের ক্ষেত্রে কী হয়, যখন আমরা জলের নিচে থাকি, তখন প্রেশার ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। কারণ গোটা জলের ভলিউমটা আমাদের মাথায় এসে পড়ে। সাপোজ তুমি এখানে কোনো পুকুরে চান করতে গেছো, এটা হচ্ছে পুকুর, ঠিক আছে, এখানে জল আছে, ঠিক আছে, জল আছে, তুমি এখানে সাঁতার কাটছো এখানে, ঠিক আছে। সাঁতার কাটলে কী হবে, তুমি জলের উপরে আছো, তার মানে জলের প্রেশার তোমার উপর পড়ছে না। কিন্তু কেউ যদি ডুবে গেল বা কেউ নিচে চলে গেল জলে ডুব সাঁতার দিয়ে, ঠিক আছে, তাহলে গোটা জলের প্রেশার তার মাথার ওপরে। জলের ক্ষেত্রে কী হয়, নিচের দিকে নামলে প্রেশার বাড়তে থাকে, আর হাওয়াতে কী হয়, ওপরের দিকে উঠলে প্রেশার কমতে থাকে, ঠিক আছে। হাওয়াতে ওপরের দিকে উঠলে প্রেশার কমতে থাকে, জলে নিচের দিকে নামলে প্রেশার বাড়তে থাকে, ঠিক আছে, বোঝা গেল। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভালো করে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর ভালো করে তোমরা দেখতে থাকো ভিডিও। ধন্যবাদ।